বাসর ঘরে জানতে পারল নতুন বউ 5 মাসের গর্ভবতী। এরপর যা ঘটল, রিফাতের জন্য অনেকগুলো পাত্রী দেখেছে রিফাতের বাবা জব্বার সাহেব। রিফাত পছন্দ করে না। আজকেও রিফাতকে একটি পাত্রী দেখাতে নিয়ে যাওয়ার জন্য রেডি হতে বলল ওর বাবা ও মা। সবাই রেডি হয়ে বসে আছে, তবুও রিফাত রেডি হয়ে আসছে না। রিফাতের ভাবি বলল, কি ব্যাপার, বাবা মা রেডি হয়ে বসে আছে, তুমি এখনো রেডি হওনি? অন্য রুম থেকে রিফাত ভাবিকে ডাকলো, ভাবি একটু এদিকে আসো তো। ভাবি রিফাতের রুমে গেল। রিফাত ভাবির হাত চেপে ধরে বলল, ভাবি তোমরা আমাকে অনেকগুলো মেয়ে দেখিয়েছো, কোনো মেয়ে আমার পছন্দ হয়নি। আশ্চর্যের বিষয় কি জানো, সেদিন আমি অফিস থেকে আসার সময় ব্যালকনিতে একটা মেয়ে দেখেছি। যদি পারো ওই মেয়েটি আমার জন্য ঠিক করো। ভাবি জিজ্ঞেস করলো, মেয়ের বাড়ি কোথায়? রিফাত ভাবিকে ঠিকানা দিল। রিফাতের ভাবি শ্বশুর শাশুড়িকে এসে রিফাতের পছন্দের কথাটা বলল। রিফাতের বাবা জব্বার সাহেব বলল, সমস্যা কি, ও যে মেয়েটিকে পছন্দ করেছে ওই মেয়েটিকে আমরা আনবো, চলো আমরা এখন ওই মেয়েটিকে দেখতে যাই। রিফাতের পছন্দ করা মেয়েটির বাড়িতে আসলো। মেয়েটির নাম ডলি। ডলির মা বাবা ও একমাত্র ভাই ভাবি সবাই আজ বাসায় আছেন। রিফাতের মা মেয়েটিকে জিজ্ঞেস করলো, মা তোমার নাম কি? ডলি বলল, জি আমার নাম ডলি। রিফাতের ভাবিও ডলিকে অনেক প্রশ্ন করলো। আর সোফায় বসে রিফাত মিটিমিটি হাসছে আর মেয়েটির দিকে দেখছে। মেয়েটিও রিফাতের দিকে দেখলো। ওদের সবার ডলিকে পছন্দ হলো। তাই ডলির বাবার সাথে রিফাতের বাবা কথা বলে ফাইনাল করলো আগামী শুক্রবারে ওদের বিয়ে। যথারীতি বিয়েটা হয়ে গেল। ডলিদের বাড়ি থেকে এই বিয়েতে রিফাতদের বাড়িতে অনেকে আসলো। খাওয়া দাওয়ার পর্ব সেরে যখন অতিথি বিদায়ের পালা, তখন রিফাতের ভাবি ডলির ভাবিকে বলল, ভাবি আপনি থেকে যান 2 দিন, পরে না হয়ে যাবেন। আজ আমরা 2 ভাবি মিলে ওদের বাসর ঘর সাজাবো। ডলির মা বাবাও বলল, হ্যাঁ বোমা তুমি আজ থেকে যাও, কাল না হয় আমার ছেলে এসে তোমাকে নিয়ে যাবে। শ্বশুর শাশুড়ির কথা শুনে ডলির ভাবি থেকে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। রিফাতের ভাবি বলল, চলেন ভাবি আমরা বাসর ঘরে গিয়ে দেখে আসি নতুন বউ কি করছে। রিফাতের ভাবি ও ডলির ভাবি দুজনে মিলে যখন বাসর ঘরের দিকে গেল, তখন ডলি দাঁড়ানো অবস্থায় ছিল। খেয়াল করলো ডলির পেটটা খুব বড়। ডলি খাটের উপর উঠে বসতে যাবে, এমন সময় ডলির ভাবি বলল, আস্তে আস্তে উঠো, বাচ্চার প্রবলেম হবে। রিফাতের ভাবি ওখানে আর না দাঁড়িয়ে সোজা শাশুড়ির কাছে চলে গেল। শাশুড়িকে গিয়ে বলল, মা একটু এদিকে আসবেন। শাশুড়ি বলল, কি হয়েছে বৌমা? রিফাতের ভাবি বলল, মা রিফাতের বিয়ে করার নববধূ অন্তঃসত্ত্বা। রিফাতের মা বলল, কি বলছো এসব বৌমা? রিফাতের ভাবি বলল, আপনার যদি বিশ্বাস না হয় বাসর ঘরে গিয়ে দেখেন। রিফাতের মা ও ভাবি বাসর ঘরে আসলো। আসার পর রিফাতের মা দেখলো সত্যি তো বোমা যা বলছে তাই সত্যি। রিফাতের মা ডলির ভাবিকে বলল, আপনারা আমাদের সাথে এত বড় চিট কেন করলেন? ডলির ভাবি বলল, আমরা আপনাদের সাথে কোনো চিট করিনি। রিফাতের ভাবি বলল, গর্ভবতী একটা মহিলাকে বিয়ে দিয়ে আপনারা বলছেন চিট করেননি? ডলির ভাবি বলল, হ্যাঁ, ডলির গর্ভে থাকা সন্তানের পিতা আপনার ছেলে রিফাত। রিফাতের ভাবি বলল, কি বলছেন আপনি এসব? ডলির ভাবি বলল, যদি বিশ্বাস না হয় তাহলে রিফাতকে ডেকে জিজ্ঞেস করুন। রিফাতের মা রিফাতকে ডাকলো, রিফাত রিফাত এদিকে আয়। রিফাত আসলো। আসার পর রিফাতের মা বলল, এসব কি শুনছি? রিফাত বলল, যা শুনেছ সবই সত্যি। আমি ডলিকে ভালোবাসতাম। ডলির বড় ভাই তার পছন্দের পাত্রের সাথে ডলিকে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, আর তখনই আমি আর ডলি পালিয়ে গিয়ে বিয়ে করি। রিফাতের মা বলল, তাহলে বিষয়টি এতদিন আমাদের বলিসনি কেন? রিফাত বলল, মা তুমি তো জানো আমি যেখানে চাকরি করি ওখানে বলেছিল চাকরির যোগ্যতায় অবিবাহিত হতে হবে। আমি যদি বিবাহিত এই কথাটি প্রচার করতাম তাহলে আমি চাকরিটা পেতাম না, তাই বাধ্য হয়ে আমার নিজের বিয়ের বিষয়টা হাইড করি। রিফাতের ভাবি বলল, তাহলে আবার নতুন করে বিয়ে করার দরকার কি ছিল এতগুলো টাকা পয়সা নষ্ট করার? রিফাত বলল, ভাবি আমি যে ওকে আগে বিয়ে করেছি খবরটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার চাকরিটা চলে যাবে। শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য আমি আবার লোক দেখানো বিয়ে করলাম। রিফাতের মা বলল, চাকরিটা না হয়ে বাঁচলো, কিন্তু বর্তমানে আমি আত্মীয় স্বজন সমাজ এদেরকে কি বলবো? নতুন বিবাহিত বউ 5 মাসের অন্তঃসত্ত্বা, এ খবর জানাজানি হয়ে গেলে তখন কিভাবে সমাজে মুখ দেখাবো? তখন রিফাত বলল, সমস্যা নেই মা, প্রয়োজন আমরা কোথাও হানিমুনে গিয়ে এসে ওকে ওর বাপের বাড়ি রেখে আসবো। তখন রিফাতের মা বলল, দেখছিস বাবা, একটি মিথ্যা কথা ঢাকতে গিয়ে তোকে কতগুলো মিথ্যে কথা বলতে হচ্ছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি একটি মিথ্যা কথার জন্য 1000টা মিথ্যা কথা বলতে হয়। সুতরাং যত পারেন মিথ্যা কথা কম বলার চেষ্টা করবেন। ধন্যবাদ। গল্পটি রচনা ও পরিচালনায় ছিলেন উত্তম কুমার, চিত্রগ্রহণ মোহাম্মদ ইফতি হোসেন, সম্পাদনায় মফজল আহমদ মির্জা।